দর্শক স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ সরাসরি এই আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়। সংসদে আজকে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই হবে জাতির পিতার রক্তের ঋণ শোধ করা, সে কথা তিনি বলেছেন। এবং আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না, সেই কথাও তিনি পার্লামেন্টে বলেছেন। রাজধানীসহ বিভাগীয় শহরে বিএনপির গণ অবস্থান কর্মসূচি কাল, পূর্ব ঘোষিত কর্মসূচি। আর এদিকে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে না, মানুষের দুর্ভোগ ঘটানো হবে না, এমন শর্তে কর্মসূচি ফুটপাতে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছেন পুলিশ কমিশনার। কথা হয়েছে বিএনপি নেতাদের সঙ্গে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে কথা বলেছেন যে জনদুর্ভোগ কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কর্মসূচিকে ঘিরে। বাংলাদেশের নির্বাচনে ভারতকে পাশে চায় আওয়ামী লীগ, মন্তব্য করেছেন জনাব ওবায়দুল কাদের। আজকে 3টি মোবাইল কোম্পানিকে 2,500 কোটি টাকা পরিশোধ করতে হবে বলে একটি রুল দিয়েছে আপিল বিভাগের আদেশ আজকে এসেছে। যুক্তরাষ্ট্রে আরেকটি খবর আছে দিনের, যে যুক্তরাষ্ট্রের 14টি বাড়ির যে কথা নিউজ পেপারে এসেছে এবং উচ্চ আদালত দুদককে এইভাবে তদন্ত করতে বলেছে ওয়াসা এমডির ব্যাপারে যে খবরটি এসেছে। ওয়াসা এমডি আজকে কিছু মিডিয়াকে বলেছেন যে সেখানকার একটি মাত্র বাড়ি তার স্ত্রীর নামে আছে, বাকিগুলো তার নয়। ঢাকা সফর করছেন বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা আইলিন লাইভ বাচার। আর অন্যদিকে গত রাতে 52 মিনিটের একটি সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী, নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন যে যুক্তরাষ্ট্র ও চীন দুদেশের সঙ্গেই একটা ভারসাম্যের কূটনীতি বা সম্পর্ক বজায় রাখছে সরকার, এবং সেটি সরকারের নীতি। এগুলো দিনের প্রধান খবর। আমরা সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আজকে আলাপ করব। দুজন রাজনৈতিক নেতা আজকে স্টুডিওতে এসেছেন, পরিচয় করে দিচ্ছি। রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি নেত্রী সহ আন্তর্জাতিক সম্পাদক বিএনপি, স্বাগত আপনাকে। রয়েছেন অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা, স্বাগত আপনাকে। কোথা থেকে শুরু করব? কালকের কর্মসূচি নিয়ে শুরু করি। বিএনপি 10 তারিখে কর্মসূচি নিয়ে অনেক হাইপ হয়েছে, বিভাগীয় অনেক সমাবেশ হয়েছে, 10 দফা দেওয়া হয়েছে, সংসদ থেকে পদত্যাগ করেছেন 27 দফা, রাষ্ট্র মেরামতের ফর্মুলা দেওয়া হয়েছে বা প্রস্তাবনা দেওয়া হয়েছে, এবং কালকে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিভাগীয় শহরগুলোতেও সেটা হবে। পুলিশও নমনীয়, বলছে যে হ্যাঁ শান্তিপূর্ণভাবে করলে তাদের কোনো অসুবিধা নেই। 10 তারিখকে ঘিরে যতটা তাদেরকে মারমুখী মনে হয়েছিল সেরকম নয়। বিএনপি কিভাবে এগোচ্ছে, মানুষের কৌতূহল যে বিএনপির আগের রাজনৈতিক কর্মসূচির সঙ্গে এগুলো ক্রমশ আবার যেভাবে তারা ভেবেছিল যে আরও উত্তপ্ত কর্মসূচি আসতে পারে, কিন্তু এগুলো অনেক নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি এগোচ্ছে। বিএনপি কী করতে চায়, আগ্রহ সবার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এটি নির্বাচনী বছর, হয় এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতে আমরা জাতীয় নির্বাচন পেতে যাচ্ছি। সুতরাং এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে সংশয় যেমন আছে, শঙ্কাও আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের শঙ্কা আছে, কি আওয়ামী লীগ কি বিএনপি কি সরকারি দল কি বিরোধী দল, এক ধরনের শঙ্কা আছে যে আদৌ কি একটা নির্বাচন হবে, হতে পারবে, যদি হয় সেখানে কি বিরোধী দল বিএনপি প্রধান বিরোধী দল অংশ নেবে, যদি অংশ না নেয় সেই নির্বাচনটা তাহলে কেমন হবে, এটাকে তো অন্তর্ভুক্তিমূলক বা গ্রহণযোগ্য নির্বাচনের কাতারে ফেলা যাবে না। সুতরাং এরকম নানান রকম প্রশ্ন আছে এবং আপনি দেখেছেন যে সরকারি দল ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণাও শুরু করে দিয়েছে। এক ধরনের ভোট চাওয়া আমরা লক্ষ্য করছি, প্রধানমন্ত্রীর তরফ থেকেও তিনি যশোরে গেছেন, চিটাগংয়ে গেছেন, তিনি কিন্তু সব জায়গায় ভোট চেয়েছেন এবং তিনি তার উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন, প্রকল্প উদ্বোধন করেছেন। একরকম সরকারি খরচে নির্বাচনী মানে নির্বাচনী প্রচারণা যেটাকে বলে সেটা চলছে। অপরদিকে বিরোধী দলের দাবি খুব পরিষ্কার যে মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এখন মানুষ যদি বিএনপিকে ভোট দেয় বিএনপি ক্ষমতায় যাবে, যদি বিএনপিকে ভোট না দেয় বিএনপি ক্ষমতায় যাবে না। যাকেই ভোট দেয়, ভোট দেওয়ার সেই ক্ষমতাটা মানুষ হারিয়ে ফেলেছে। মানুষ কয়েকটি নির্বাচনে, জাতীয় 2টি এবং বাকিগুলো স্থানীয়, কোনো ভোট দিতে পারে নাই। সুতরাং মানুষের মধ্যেও কিন্তু একটা আক্ষেপ আছে, মানুষের মধ্যে একটা কষ্ট আছে, মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে। সেই সঙ্গে তো আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং,
অবিশ্বাস্য বিদ্যুৎ বিল, গ্যাস সংকট, নানান জীবনে আমাদের দৈনন্দিন জীবনে নানান রকম সংকট আছে। সেই সঙ্গে যদি আপনি বিরোধী মতে রাজনীতির সঙ্গে যুক্ত হন কিংবা বিরোধী মত আপনি লালন করেন এবং সেটা প্রকাশ করেন, তাহলে গুম আছে আপনার জন্য, বিচার বহির্ভূত হত্যা আছে, নানান রকম মানবাধিকার লঙ্ঘন আছে, মামলা আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে। সুতরাং সব দিক দিয়ে মানুষ একরকম চাপে আছে, নাভিশ্বাস অবস্থা, এবং সেই জায়গা থেকে মানুষ মুক্তি চায়। সে কারণে আপনি দেখবেন যে বিএনপির কর্মসূচিগুলো যেগুলো বিএনপি দিয়েছে, আপনি বলছিলেন যে জেলা সমাবেশ, বিভাগীয় সমাবেশ, গণমিছিল, অবস্থান কর্মসূচি, প্রত্যেকটাই অত্যন্ত শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিকভাবে হয়েছে। এবং এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, কারণ অতীতে আমরা দেখেছি আমাদের কর্মসূচির মধ্যে আওয়ামী লীগের এজেন্ট ঢুকে, আওয়ামী লীগের এজেন্ট প্রভোকেটর ঢুকে এটা নষ্ট করে ফেলেছে। এমনকি আওয়ামী লীগের ভেতর থেকেও এই ব্যাপারে কথা বলা হয়েছে। আওয়ামী লীগের জেলার প্রেসিডেন্ট বলেছেন একজন সাংসদকে উদ্দেশ্য করে যে তিনি তার নিজের পরিবহনে আগুন দিচ্ছেন নেত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। আমরা দেখেছি বিএনপির অবরোধ চলছে, কিন্তু যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নাম আসছে, আপনার শ্রমিক লীগের নাম আসছে বাস পোড়ানোতে। সুতরাং এই যে জ্বালাও পোড়াও এই শব্দটা আওয়ামী লীগ গত 7-8 বছর ধরে বিএনপির বিরুদ্ধে লাগাতার ব্যবহার করেছে, এবং আন্তর্জাতিক মহলেও তারা এটাকে প্রচারণায় নিয়ে এসছে যে বিএনপি মানেই জ্বালাও পোড়াও ইত্যাদি ইত্যাদি। ঘটনা তারা ঘটিয়েছে, ব্যবহার তারা করছে, তার রাজনৈতিক পুরো সুফলটাও বা বেনিফিটটাও তারা নেওয়ার চেষ্টা করছে। এইবার যাতে সেটা তারা করতে না পারে সেজন্য বিএনপি এক্সট্রা কশাস, বিএনপি একটু অগ্রিমভাবে অতি সতর্কতার সঙ্গে পা ফেলছে। সে কারণে আপনি দেখছেন যে নানান রকম উস্কানি আছে। আমাদের এই যে অল্প কয়েক মাস ধরে কর্মসূচি চলছে, 3-4 মাস হবে, অগাস্ট থেকে আমরা শুরু করেছি, এর মধ্যে আমরা কয়েকজন নেতাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। একজন নেতাকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে মেরেছে। আমরা দেখেছি আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের মহাসচিব গতকালকে মাত্র তিনি ছাড়া পেলেন 1-1.5 মাস কারাগারে থাকবার পর, এবং তাকে রাত 3টার সময় বাসা থেকে জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে 1000-এর উপরে গায়েবী মামলা, জাস্ট গায়েবী, যেখানে কোনো বাদী নাই, ঘটনা ঘটে নাই। এর মধ্যে 25,000 অজ্ঞাতনামা আসামি আর 8,500 নামধারী আসামি, গ্রেফতার হয়ে গেছেন কয়েক হাজার। তো আমাদের তো ভালো অবস্থা রাখে নাই তারা, আমাদের তো কোনো স্পেস দেয়নি। জি, জনাব এবিএম রিয়াজুল কবির কাউসার। সরকার ইনক্রিজিংলি কোয়ার্সিভ, তাদের দমন পীড়ন, নির্যাতন এবং চাপে রাখা এগুলো চলছে, কিন্তু মানুষের মনে ক্ষোভ আছে বা বিরোধী দলের মনে ক্ষোভ আছে, এবং আগামী একটা নির্বাচনের পথে সবার অংশগ্রহণ হবার মতো কোনো সম্ভাবনা বা কোনো পথ সরকার তৈরি করে নাই, এবং সেই সম্ভাবনা দেখাও যাচ্ছে না আপাতত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক, সাবেক সংসদ ব্যারিস্টার রুমিন ফারহান, এনটিভির দর্শকবৃন্দ। কালকে একটা অবস্থান কর্মসূচি আপনি বলেছেন, আমরা দেখছি। আমরা যদি গত 3 মাসের বিষয়টা ধরি, বিএনপি 10টি মহাসমাবেশ করেছে 10টি বিভাগীয় শহরে, এবং ওনাদের যে স্লোগান ছিল বা কর্মসূচি ছিল, আমরা বরাবরই বলতে শুনেছি একটা গণ অভ্যুত্থান হবে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি কালকে একটি গণ অবস্থান হবে। দেখুন, বাংলাদেশের মানুষ হরতাল, অবরোধ, অভ্যুত্থান, গণ অভ্যুত্থান পরিচিত। যাদের বয়স 50 থেকে 65 তারা কিন্তু এগুলি দেখেছে। কেন, প্রাক বাংলাদেশ এবং বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে আমরা একসময় এদেশে আন্দোলন হয়েছে, গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ হয়ে দেশটা স্বাধীন হয়েছে। এবং আজকে আপনি জানেন 10ই জানুয়ারি আপনি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাংলাদেশে সেই বিজয় পূর্ণতা পেয়েছিল। এবং একইভাবে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা হত্যাকাণ্ডের পরও কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। অনির্বাচিত সরকার, স্বৈরাচারী সরকার, সামরিক সরকার, অনেক সরকার আমরা দেখেছি। অর্থাৎ এদেশের মানুষ এগুলির সাথে পরিচিত। আমি বলবো কি, যেই দলটি এত হাক ডাক দিয়েছে গণ অভ্যুত্থান হবে, সরকারের পতন হবে, অনেক কিছু বলেছেন, আজকে সেই দলটি গণ অবস্থানে এসেছে। আমি বলতে চাই কি, এই আন্দোলনের ইস্যুটা কি? যে ইস্যু
জনগণ লুপে নেবে। প্রাক বাংলাদেশে বলেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দিয়েছিলেন, সারা দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে বঙ্গবন্ধুকে সমর্থন জানিয়েছিল। উনি ডাক দিয়েছেন, নির্বাচনে এসেছেন, মুক্তিযুদ্ধ করেছেন একটা ডাকে। আজকে ওনারা যে করতে চাচ্ছেন সেই ইস্যুতে কি এদেশের জনগণ ওনাদের পাশে আছেন? আমরা দেখছি। হ্যাঁ, আমাদের দেশে এখন কিছু সমস্যা আছে, অস্বীকার করার জন্য নেই। দ্রব্যমূল্যের দাম বাড়ছে। জনগণের কথা যদি বলেন, জনগণ তো বাংলাদেশের রাজনীতি তো দুটো বড় দলের মধ্যে ডিভাইডেড, এবং জনসমর্থন তো সেভাবেই আংশিক একদিকে আংশিক অন্যদিকে। দেখুন, আপনি যদি ডিভাইডেড বলেন, আমি এটা অন্যভাবে বলতে চাই। কত দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার 51 বছর পরেও আজকে প্রশ্ন উঠছে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষে। ভোটের অঙ্কের কথা না, আমি সেটা বলতে চাই। দেখুন, তারা তো একটা ফ্যাক্টর কেউ কেউ করে রেখেছে। হ্যাঁ, আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে নির্বাচনের বছর। অবশ্যই আমাদের যত কার্যক্রম নির্বাচনের দিকে এগোচ্ছে, এবং বেশি রবীন্দ্রনাথ একটা কথা বলেছে, নির্বাচন যদি হয়। কেন নির্বাচন হবে না? কেন না হওয়ার মতো অবস্থা হবে কেন? হ্যাঁ, ওনারা গত 6 মাসে যে কাজগুলি করছেন আমরা দেখতে পাচ্ছি। ওনারা নির্বাচনের পথে হাঁটছেন না, সংবিধানের সাথে থাকছেন না। যাদের অধীনে নির্বাচন হবে, নির্বাচন কমিশন, তাদের সাথে কোনো সবাই বসছে না একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে। আর এটা কিন্তু আমরা বরাবর দেখছি যে যখনই নির্বাচন আসে তখনই একটি দল বা একটি মহল নির্বাচনকে বানচাল করার জন্য, একটা অস্থির অবস্থা তৈরি করার জন্য মাঠে নামে। আমি যদি 9টা মহাসমাবেশের কথাই বলি, অনেক অনেক কথা বলেছে, ধর্মঘট হয়েছে, এটা সেটা হয়েছে। লক্ষ্য করে দেখবেন, সর্বশেষ রাজধানী ঢাকায় যখন ওনাদের সভাটা হয়, কোনো একটা পক্ষ থেকে, সরকার বলেন, দল বলেন, বা কোনো সমিতি থেকে কিন্তু ধর্মঘট আহ্বান করা হয় নাই। কিন্তু ওই দিন কিন্তু ঢাকা শহরে কোনো গাড়ি চলে নাই। আমরা যেটা বলতে চাই যে আতঙ্ক ছড়াচ্ছে, মানুষ কিন্তু এটা নিচ্ছে যে যে কোনো সময় একটা অস্থির অবস্থা হতে পারে। দেখুন, বৈশ্বিক বিপর্যয় করোনা, এটার তো প্রভাব পড়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে কিন্তু আমাদের অনেক জিনিসপত্রের দাম বেড়েছে, যেটা আমাদের সরকার কিছু করার নেই, এটা মেনে নিতে হচ্ছে। কাগজের দামও বেড়েছে। এই বাস্তবতায় ওনারা জনগণের যে দরকার সেই দাবি দেওয়ার সাথে কি আছেন? আমি যদি একেবারে মুদ্রা কথা সংক্ষেপে বলি, ওনাদের দাবি কি? বেগম খালেদা জিয়ার কারামুক্তি, তারেক রহমানের দেশে আনা। এটা কি আমাদের বর্তমান সমস্যা? কিছুক্ষণ আগে যে দাবিগুলোর কথা উনি বলেছেন সেগুলোর মধ্যে এই দুটো অন্তর্ভুক্ত ছিল না, মানে হয়তো আছে না, সেটাই। দেখুন, আমি তো বলেছি সরকার আপ্রাণ চেষ্টা, জিনিসপত্রের দাম যেন না বাড়ে বা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, বা জিনিস, অনেক দেশে তো খাবার জিনিস পাওয়া যাচ্ছে না। আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশে কিন্তু এখনও কোনো খাদ্যদ্রব্যের বা নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি দেখা যায় নাই। আমাদের এবার বাম্পার ফলন হয়েছে, যার জন্য গ্রামে ধানের বা ভাতের সমস্যা হচ্ছে, কিন্তু রিজার্ভ ডিপ্লিট হচ্ছে। দেখুন, রিজার্ভ তো অনেকগুলি ইকুয়েশন ডিপেন্ড করে। সর্বশেষ $34.5 বিলিয়ন হয়েছে, এটা ইনক্রিজ হচ্ছে, এটা ফ্ল্যাকচুয়েট করতেই পারে। দেখতে হবে সরকারের 5 বছরের আমদানি করা 5 মাসের মতো আছে কিনা। দেখুন, আমাদের তো তেল রিজার্ভ 3 মাস পর পর আসে, তার মানে কি 3 মাস পর তেল আসবে না বা থাকবে না? কিন্তু এই যে একটা অপপ্রচার বা বিভ্রান্ত বা একটা গুজব ছড়াতে চান, এটা দেশের জন্য খুব খারাপ। কারণ অনেক উন্নত দেশ অনেক সমস্যায় আছে, সে তুলনায় আমরা বলবো বাংলাদেশের সবগুলি সূচক, রপ্তানি ক্ষেত্রে বলেন, উৎপাদনের ক্ষেত্রে বলেন, অনেক ভালো অবস্থানে আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটা ধরে রাখতে পেরেছেন। আমরা মনে করি জনগণ সেদিকে তাকিয়ে আছেন, যেন দেশে যেন একটা অস্থিতিশীল অবস্থা না হয়, ভোটের বছরে যেন ভোটটা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে জন রিয়াজুল কাউসার যেটা বলছেন যে বিএনপি একটা অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাদের উদ্দেশ্য নির্বাচন করা না, এবং আপনি নির্বাচন যে যদি নির্বাচন হয় এটা একটা ইঙ্গিতপূর্ণ বলছেন যে আপনারা আসলে নির্বাচন সত্যি সত্যি চান কিনা, এবং আমরা উদ্দেশ্য নিয়ে সার্টেনলি নির্বাচন চাই, কিন্তু সেটা নির্বাচন হতে হবে। সেটা আওয়ামী লীগের সিলেকশন না, যে অমুকে 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 এই জায়গা থেকে নৌকার প্রার্থী, অটোমেটিক ভোটের বাক্স ভরে গেল,
অটোমেটিক ফলাফল ঘোষিত হয়ে গেল। যে নির্বাচন আমরা 2018-তে মধ্যরাত দেখেছি, সেই নির্বাচনের পুনরাবৃত্তি আমরা চাই না। সত্যিকার অর্থে নির্বাচন চাই, সত্যিকার অর্থে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। এবং আমাদের আন্দোলন কেন, এই প্রশ্নটাও কাউসার ভাই করেছেন, আমাদের আন্দোলন কেন খুব পরিষ্কার। এক হচ্ছে আমাদের গণতন্ত্রের জন্য আন্দোলন, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন, ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন, বৈষম্য বিলোপের জন্য আন্দোলন, দুর্নীতির যে মহামারী আমরা গত 15 বছরে দেখেছি, বীভৎস লুটপাট, তার বিরুদ্ধে আন্দোলন, আমাদের দুঃশাসন থেকে মুক্তির জন্য আন্দোলন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দেয় এবং সাংবিধানিক যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যাতে তারা নিশ্চিন্তে নির্ভয়ে এক্সারসাইজ করতে পারে, আমাদের আন্দোলন সেই জন্যে। এবং এই আন্দোলনের মধ্যে কোনো লুকাছাপা কিছু নেই। ডেফিনেটলি আমরা সরকারের পতন চাই। আমরা বিশ্বাস করি এই সরকার বা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, এবং যেহেতু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, এই সরকারের একদিনও আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, না আইনগত অধিকার, না বৈধতা, কোনোটাই এই কিন্তু সরকারের একটু নাই। ক্রিটিসাইজ করলেন যে সরকারের পতনই যদি চাইবেন তো সেটার জন্য তো গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিলেন, সেখান থেকে আবার গণ অবস্থানের দিকে কেন সেটাই আমি আসছি, মোমেন্টাম লুজ করছেন? সেটাই আমি আসছি। দেখুন, রজ্জুতে সর্পভ্রম বলে বাংলায় একটা কথা আছে, দড়ি দেখে সাপ ভাবা। মানুষ যখন ভয় পায় তখন মানুষ দড়িকে দেখ সাপ মনে করে। আমরা কিন্তু ধাপে ধাপে আন্দোলন গড়ে তুলছি, এবং আমরা খুবই, আপনি যেটা বলেছিলেন, শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের পুরো কর্মসূচিগুলোই কিন্তু শান্তিপূর্ণ হচ্ছে। এর মধ্যে তিনি গণ অভ্যুত্থান দেখে ফেলেছেন, কারণ তাদের মাথায় গণ অভ্যুত্থান আছে। তারা জানে যে সাধারণ মানুষ তাদের সঙ্গে নাই, তারা জানে যে মানুষ ফুঁসে উঠছে, মানুষের ক্ষোভ আছে, এবং মানুষই এই সরকারকে যথেষ্ট টেনে ক্ষমতা থেকে নামানোর জন্য। এবং সেই কারণেই তারা দিবারাত্র এই অহর্নিশি তারা স্বপ্ন দেখে, ভয় দেখে, দুঃস্বপ্ন দেখে, আতঙ্কিত হয় যে গণ অভ্যুত্থান হতে যাচ্ছে। আর গণ অভ্যুত্থানের কথা যদি বলেন, গণ অভ্যুত্থানগুলোর প্রত্যেকটার একটা প্রেক্ষাপট আছে, একটা সময় আছে। আজকে গণ অভ্যুত্থানের ডাক দিলে কালকে গণ অভ্যুত্থান হবে না। ধীরে ধীরে আন্দোলনকে একটা মোমেন্টামের মধ্যে নিয়ে যেতে হয়, এবং বিএনপি কিন্তু সেই দিকেই আগাচ্ছে। বাট একটু মাঝখানে বলি, কিন্তু অনেকের অভিযোগ যে বিএনপি যা কিছু করছে একটু প্রিমেচিউর হয়ে গেছে অনেক কিছুই, মানে গণ অভ্যুত্থান বাজে। এটা অভিযোগ করতেই পারে, প্রত্যেকের যার যার নিজস্ব ক্যালকুলেশন আছে। আপনার একটা ক্যালকুলেশন মানে আছে, আপনাদের পদত্যাগের ব্যাপারটা যদি মোর স্পেসিফিক বলি। আচ্ছা, আপনার একটা ক্যালকুলেশন আছে, আমার একটা ক্যালকুলেশন আছে, প্রত্যেকের আলাদা আলাদা ক্যালকুলেশন আছে। বিএনপিরও তো দল হিসেবে একটা হিসাব আছে, বিএনপি তার হিসাব মতোই বলে কাজ করেছে। আমাদের পদত্যাগের কথা যদি আপনি প্রশ্ন করেন, তাহলে এটার উত্তর খুব পরিষ্কার। আমাদের 10 দফা যেই দাবি আমরা দিয়েছি, তার প্রথম দফা হচ্ছে সংসদ ভেঙে দিতে হবে। যেই সংসদ ভেঙে দেওয়ার দাবি আমরা তুলছি, এবং যেই সংসদকে আমরা বলছি আর একদিনও এটা মেয়াদ যেন না বাড়ে, সেই সংসদে আবার বিএনপির সংসদ সদস্য হিসেবে আমাদের বসাটা আমাদের কাছে মনে হয়েছে এটা দ্বৈত আচরণ। এই দ্বৈত আচরণ করার মানুষের সঙ্গে একরকম প্রতারণার সামিল, এবং সে কারণেই আমরা সংসদ থেকে পদত্যাগ করেছি। উনি আরেকটা কথা বলেছেন যে 10ই ডিসেম্বর গাড়ি চলে নাই কেন। 10ই ডিসেম্বর গাড়ি চলে নাই তার কারণ 10ই ডিসেম্বর নিয়ে সরকার নিজেরাই এতটা আতঙ্কে ছিল, এতটা ভয়ের মধ্যে ছিল যে তারা নানান রকম ভীতিকর পরিবেশ তৈরি করেছে। আপনি দেখেছেন মানুষের মোবাইল ফোন চেক করা হয়েছে, মোবাইল ফোন চেক করে কাউকে কাউকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, মানুষের বিরুদ্ধে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, গাড়ি চলতে দেওয়া হয়নি, এবং এর আগে যতগুলো বিভাগীয় সমাবেশ হয়েছে প্রত্যেকটার আগে গণপরিবহন বন্ধ করে দিয়েছে, কুমিল্লা বিভাগ ছাড়া। বাকি প্রত্যেকটা বিভাগের গণসমাবেশের আগে গাড়ি বন্ধ করেছে। সরকার অস্বীকার করবে যে আমরা তো গাড়ি বন্ধ করি নাই, কিন্তু মালিক শ্রমিক সংগঠনগুলো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে। মালিক শ্রমিক সংগঠনের নেতারা বলছেন যে সরকারের চাপে, প্রত্যক্ষ পরোক্ষ চাপে তারা বাধ্য হচ্ছেন গাড়ি চালানো বন্ধ রাখতে, এবং শ্রমিকরা বলছেন যে তাদের একদিন গাড়ি বন্ধ রাখা মানে একদিনের রুটি রুজি বন্ধ, তারা বন্ধ রাখতে চান না, কিন্তু সরকার বাধ্য করেছে তাদেরকে। তারই ধারাবাহিকতা যখন 10ই ডিসেম্বর আসলো, সরকার এমন একটা হাইপ তুললো যেন মনে হচ্ছে 10ই ডিসেম্বর আমরা সরকার পতনের ডাক দিয়েছে। আমাদের মহাসচিব পরিষ্কারভাবে বলেছে এটা কোনো সরকার পতনের ডাক না। এবং আপনি দেখেন 10ই ডিসেম্বরের আগে তারা আমাদের অফিস ভাঙচুর করলো, অফিস থেকে 12 লক্ষ টাকা চুরি করলো, অফিসের সামনে থেকে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করলো, পুরো অফিসটাকে তারা কর্ডন করলো, এবং ভিতরে গিয়ে তারা নিজেরা বোম এক্সপ্লোসিভ রাখলো, এবং আমাদের ঘাড়ে দোষটা চাপালো, এবং আমাদের মহাসচিবকে রাত 3টার সময় তারা গ্রেফতার করলো। তো এত কিছু তারা 10ই ডিসেম্বরের আগে করে অলরেডি একটা হাইপ তৈরি করে রেখেছে, অলরেডি একটা ভয়ের পরিবেশ চারদিকে তৈরি করে রেখেছে। আর তিনি বলছিলেন স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি। আমি খুবই মানে প্রিসাইসলি একটা কথা আজকে এখানে বলতে চাই, যদি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে কেউ থাকে, তারা মনে করে, এবং তার সাক্ষী সাবুত প্রমাণ থাকে, তাহলে তাদের রাজনীতি আইন করে নিষেধ করে দেওয়া হোক। কোনো আইন তো এখনো করা হয়নি,
কেন আইন করে নিষিদ্ধ করা হচ্ছে না তাদের রাজনীতি? এক। দুই হচ্ছে, যদি সেটা করা না হয় তাহলে জনগণের জন্য ওপেন ফ্লোর করে দেওয়া হোক, জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। ভারতে এত সেকুলার কান্ট্রি, আমরা মেয়াদের পর মেয়াদ মোদিকে ক্ষমতায় দেখছি না, কারণ মানুষ তাকে ভোট দিচ্ছে। এখন মোদিকে আপনার ভালো লাগুক আর না লাগুক, মোদি সরকারকে আমি সমর্থন করি আর না করি, সাম্প্রদায়িকতা আমার পছন্দের বিষয় হোক আর না হোক, ভারতের জনগণ মোদিকে ভোট দিচ্ছে, তো বিজেপি ক্ষমতায় থাকবে। ঠিক সেভাবে বাংলাদেশের মানুষ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় থাকবে। স্বাধীনতার পক্ষ বিপক্ষ, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ ইত্যাদি ইত্যাদি তারা বলেছে, এবং এগুলো বলে তারা জাতিকে শার্পলি ডিভাইড করেছে। বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলে কিছু না। আমরা প্রত্যেকে বাংলাদেশী, প্রত্যেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, প্রত্যেকে বিশ্বাস করি বাংলাদেশের মানুষই হচ্ছে এই দেশের মালিক, এবং এই মালিকানা সংবিধান কর্তৃক স্বীকৃত। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে বিশ্বাস করি। সুতরাং আমরা কেউ বাংলাদেশে কোনো মানুষ স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে এখন আর কেউ এক্সিস্ট করে না। এবং যদি তাদের কাছে সাক্ষী প্রমাণ সাবুত সহ তাদের কাছে থাকে যে কেউ স্বাধীনতার বিপক্ষ, সেই দলকে, সেই পার্টিকুলার দলকে তাহলে রাজনীতি থেকে তাদের আইন ছাড়া না, আইন করে নিষিদ্ধ করে দেওয়া উচিত। জনাব কাউসার। আসলে অনেকগুলি গণতন্ত্রের অনেক কথা বললেন। বিএনপি নামক দলটির কাছে গণতন্ত্রের আজকে আমাদের যদি ডেফিনিশন শুনতে হয়, যে দলটি হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল, দল গঠন করেছিল, ৭৯ পার্লামেন্টে ওনারা বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। যারা দেশ থেকে চলে গিয়েছিল পাকিস্তানে, লন্ডনে, তাদেরকে এনে এমপি বানানো হলো, মন্ত্রী বানানো হলো, প্রধানমন্ত্রী বানানো হলো। তারা কারা সবাই জানে। স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিলেন, স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছিলেন। গত নির্বাচনে 25টা আসন কাদের ছেড়ে দেওয়া হলো? তারা কারা? আমরা যেমন একদিকে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, তাদের সন্তানদেরকে ছেড়ে দেওয়া হলো। তাহলে আমরা কি ধরে নেব? কারা তাদেরকে প্যাট্রোনাইজ করছে? হ্যাঁ, একটি দল তো নির্বাচন কমিশনে নিষিদ্ধ করা হয়েছে, তাই না? ওদের ভবিষ্যতে সেটা করা হবে, কিন্তু সাফাই গাওয়া হচ্ছে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি নেই। দেখুন, ব্যারিস্টার রুমিন ফারহান আইনগত কথা বলবেন, এটা আমি মনে করি। 2008 সালে নির্বাচন হয়েছিল, কোনো কিছুতেই কিন্তু ওনারা 2008 সালে নির্বাচনের কথা বলেন না। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনে ওনাদের মতো ওনারা সিট পেয়েছিলেন 30টা। 2014 সালে ওনারা নির্বাচনে আসেন নাই। ওনাদের ধারণা ছিল যে বিএনপি যদি নির্বাচনে না আসে এদেশে নির্বাচন হবে না। তার মানে কি? আবার অসাংবিধানিক সরকার, অনির্বাচিত সরকার, যেটা ওনারা চান, অনেকে চান। কিন্তু সেটা আগুন সন্ত্রাস করেছেন। 2018 সালে নির্বাচনে এসেছেন। দেখুন, আমরা সবাই কম বুঝি নির্বাচন বলতে কি বোঝায়, নির্বাচন কিভাবে করতে হয়, সেটা কিন্তু আমরা দেখি নাই। একাধিক প্রার্থী দিয়েছেন, নির্বাচন প্রচারণা এই করে যে নির্বাচন করেন নাই। আমার শেষ কথা, ওনারা যদি কোনো অভিযোগ থেকে থাকে নির্বাচনী আইন মানে আরপি মোতাবেক, ওনারা কোনো আইনগত ব্যবস্থায় গেলেন না কেন? 2টা হুমকি দিয়েছিলেন। একটা, এই সরকারকে আন্দোলন করে নামাবেন। আরেকটা কি করেছিলেন? হাইকোর্ট ডিভিশনে 72টা মামলা করেছিলেন। মামলাগুলি কন্টিনিউ করলেন না কেন? আজকে যে অভিযোগগুলি করেন, আমাদের নির্বাচনী আইন আরপিওতে কিন্তু প্রত্যেকটা ইয়াতেই কোনো বিঘ্নই হলে কি হবে সেটা বলা আছে, কি প্রতিরোধ, কোথায় যেতে হবে, কোথায় মামলা করতে হবে, কোথায় যেতে হবে। মামলা করেছিলেন। মামলা পলিটিক্যাল স্ট্যান্ডবাজির জন্য, কারণ মামলা করা সহজ, তথ্যাদি দিয়ে মামলা প্রমাণ করা কঠিন। ঠিক একই অবস্থা লক্ষ্য করে দেখবেন বেগম খালেদা জিয়া যখন জেলখানায় গেলেন। হ্যাঁ, এটা আবার অনেক কাহিনী, আমি সেটা যাব না, কারণ বেগম খালেদার মামলায় কিন্তু সবাই, ওনাদের সিনিয়র আইনজীবী সবাই অংশগ্রহণ করেছেন। কোর্ট রায় দিয়েছে, ওনারা কি বললেন? আন্দোলন করে বেগম খালেদাকে বের করে নিয়ে আসবেন। এই বেগম খালেদা দেখলেন এই বিএনপি আমাকে বের করতে পারবে না। উনি কিন্তু পারিবারিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে এখন বাইরে আছেন। আমরা বলি করি এই দলটি, দেখুন আমরা তো সবাই বলছি যে নির্বাচনের বছর, নির্বাচন তবে 300 আসনে, 500 উপজেলায়, 150 থানায়, যেখানে 300 আসনে প্রায় 42,000 ভোট কেন্দ্র, 2.25 লক্ষ বুথ। আমরা যেটা গর্ব করে বলি যে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত রাজনৈতিক দল।
কারণ নির্বাচনটা আবার ওয়ার্ডে করতে হবে, বুথে করতে হবে। এই দলটি যদি মনে করে থাকি 10টা মহাসমাবেশ করলাম, সরকারকে পড়ে যেতে হবে, সরকার পড়ে যাবে। কিন্তু এখানে একটু প্রশ্ন করতে চাই, কিন্তু যে কর্মসূচিগুলো তারা করছে এবং যে দাবিগুলো তারা দিচ্ছে, অথবা যে ধরনের মুভমেন্ট বা যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, যে ধরনের স্পিচ তারা দেয়, সরকারের রিয়াকশনে মনে হয় কি সরকার কি অনেকটা ডিস্টার্ব ফিল করে, অনেকটা মানে একটু প্যানিক দেখুন, হয়ে যায়? সরকারের একটা দায়িত্ব কি? দেশকে স্থিতিশীল রাখা। কারণ আমরা কিন্তু এখন আমাদের বিদ্যুৎ বেড়েছে কেন, গ্যাসের সরবরাহ বেড়েছে কেন? আজকে আমরা একটা রপ্তানিমূলক দেশে পৌঁছেছি। আমরা কিন্তু অর্থনীতি আজকে 35তম একটা অবস্থান আজকে আমাদের। চীনের পরে গার্মেন্টস সেক্টরে আমাদের দ্বিতীয় না, কিন্তু অবস্থান। প্রশ্ন তো শুধু তো ইকোনমিক গ্রোথ না, জি। এখানে তো কালচারাল অ্যান্ড ডেমোক্রেটিক যে ইন্ডিকেটরসগুলো আছে সেগুলোর ব্যাপারেও তো প্রশ্ন উঠছে। আপনার কি না? মনে হচ্ছে যে আমাদের দেশে রাজনৈতিক অশ্লীলতা আছে বা কোনো দল সেই সুবিধা ভোগ করছে না? কোনো দল মিছিল মিটিং করতে পারছে না, কোনো কথা বলতে পারছে না? আইনের দোহাই দেন, সবই তো বলছেন, তাই জি, না? করতে পারছে সবকিছু। উনি তো সেটা বলবেই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খর্গ আছে। ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের জন্য নতুন আইন হচ্ছে। আমাদের বিভিন্ন কালা কানুনগুলো, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস দমন আইন ইত্যাদি আইনগুলো তারা ব্যবহার করছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। এবং সবচেয়ে বড় কথা, অসংখ্য গায়েবী মামলা দায়ের হচ্ছে। গায়েবী মামলা বিষয়টা কি? গায়েবী মামলা হচ্ছে কোনো ঘটনাই ঘটে নাই, সাক্ষী নাই, কোনো বাদী পাওয়া যাচ্ছে না, পুলিশ বাদী হয়ে একই ফরম্যাটে কয়েক হাজার মামলা করে ফেললো। একেবারে আপনি দেখবেন মামলার প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত হুবহু এক, নামগুলো খালি বদলে দেওয়া হয় এবং পরে লেখা হয় অজ্ঞাতনামা 200 জন, অজ্ঞাতনামা 500 জন, অজ্ঞাতনামা 800 জন। এবং এই যে অজ্ঞাতনামা, এর ভেতরে আপনিও পড়তে পারেন, আমিও পড়তে পারি, সময় সুযোগ মতো যাকে খুশি তাকে ঢোকানো যায়। বলা হচ্ছে বিএনপির কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে কেন? ওনারা প্রায় এই প্রশ্নটা করেন যে বিএনপির জন্ম হয়েছে অগণতান্ত্রিক পন্থায়, বিএনপির বেড়ে ওঠা রাজনীতিতে আসাটা গণতান্ত্রিক পথে হয়নি, সুতরাং বিএনপির কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে কেন? উত্তর খুব পরিষ্কার, বিএনপির কাছে ওনাদের গণতন্ত্র শুনতে হবে এই কারণেই যে ওনারা চতুর্থ সংশোধনীর মধ্যে দিয়ে বাংলাদেশে যে একদলীয় শাসন কায়েম করেছিল, সেখান থেকে বিএনপি বাংলাদেশকে মুক্ত করে নিয়ে এসছে এবং বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছে। তারাই আওয়ামী লীগের নামে যে আজকে রাজনীতি করতে পারছে বাকশাল থেকে, সেটাও বিকজ অফ বিএনপি। বিএনপি তাদেরকে সেই সুযোগ করে দিয়েছিল। বিএনপির সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা আবার ফিরে আসে। আগে তো মাত্র 4টা সংবাদপত্র প্রকাশিত হবার অনুমতি পেয়েছিল শেখ মুজিবের সময়, পরে বিএনপির সময় এসে সেটা অনেকগুলোতে রূপ নেয়। বিএনপির সময় বিচার বিভাগ তার স্বাধীনতা ফিরে পায়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে বিএনপি বিচার বিভাগের অপসারণ, বিচারকদের অপসারণ বিচার বিভাগের হাতে দিয়ে দেয়। অর্থনৈতিক মুক্তি, আজকে বাংলাদেশের অর্থনীতি যে কৃষি, রেমিটেন্স এবং গার্মেন্টসের উপরে দাঁড়িয়ে আছে, তিনটার এসেছিল বিএনপির হাত ধরে। সুতরাং বিএনপির কাছ থেকে তাদের যে শুধু গণতন্ত্র, মানবাধিকারের সবক নিতে হবে তাই না, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বলেন, বাংলাদেশের মানে অগ্রযাত্রা বলেন, তার পেছনের কারিগর হিসেবে বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি তাদের বাংলাদেশের মানুষের চিরকৃতজ্ঞ থাকতে হবে। মানুষ কৃতজ্ঞ। মানুষ দেখুন, যখন আমাদের নেতাকে যখন অ্যাসিসিনেট করা হয়, সেই সময়ে তার জানাজার যে ছবি আপনি দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ, ঢাকা শহর ভেঙে পড়েছিল তার জানাজায়। একটা মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে, কতটা মমতা থাকলে একটা নেতাকে হৃদয়ে কিভাবে ধারণ করলে এরকম অবস্থা তৈরি হয়। সেই নেতা সম্পর্কে তারা সকাল বিকাল মিথ্যাচার করে, যাকে বীরুত্তম খেতাব দেওয়া হয়েছিল এবং স্বাধীনতায় যুদ্ধে যারা বেঁচে ছিলেন, যাদের অবদান মানে অসামান্য, মরলে তাদেরকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হতো, সেই মানুষগুলো যারা বেঁচে ছিলেন তাদের বীরুত্তম খেতাব দেওয়া হয়েছে। সেই মানুষটিকে কখনো বলছেন রাজাকার, কখনো বলছেন পাকিস্তানের চর, কখনো বলছেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, যা খুশি তাই বলছেন আপনারা। সুতরাং আপনাদের এই যে কথাগুলো, এই যে ভাষা, আপনারা যে ল্যাঙ্গুয়েজে আপনারা অ্যাটাক করছেন বিএনপিকে, বিএনপির প্রতিষ্ঠাতাকে, দেশের মানুষ কিন্তু ওগুলো ভালোভাবে নেয় না। এবং দেশের মানুষ ইতিহাস জানে এবং মানুষ বিশ্বাস করে যে এই যে কথাগুলো তারা বলছে, এই কথাগুলো আর কিছুই না, নিজেদেরকে নিজেরা শোনানোর মতো, কারণ মানুষ এই কথাগুলো শোনে না। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউছার, আপনারা গণতন্ত্রের কথা বলছিলেন যে কিন্তু উনি পাল্টা কিছু যুক্তি দিয়েছেন যে আওয়ামী লীগই বরঞ্চ গণতন্ত্র বাকশাল কায়েমের মধ্য দিয়ে বা তাদের কার্যক্রমের মধ্য দিয়ে ইকোনমিক গ্রোথের প্রসঙ্গ আসে সবসময়, কিন্তু একই সঙ্গে যে ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে বিরোধী দলের যে স্পেস, সেগুলো অনেকভাবেই লিমিটেড হয়ে গেছে এবং গিয়েছিল।
সেই অভিযোগে তারা আছে এবং নির্বাচনের পরটি তারা রুদ্ধ করেছে। আপনারা যদিও সবসময় বলেছেন যে বিএনপিকে নির্বাচনে আসার জন্য 14তে বলা হয়েছিল, 18তেও তারা এসেছিল, কিন্তু তাদের কারণে, ভুলের কারণে তারা মানে এটাকে বেনিফিট রিপ করতে পারে। দেখুন, আমরা যারা 80-র দশকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা তো প্রায় 9 বছর ছিলাম বিশ্ববিদ্যালয়ে, 4 বছরের জায়গায়। আমরা বা আমাদের জেনারেশনটা এই মিছিল, মিটিং, হরতাল, অবরোধের সাথে পরিচিত। এই 14 বছরে 2-1টা বাম দল ছাড়া, প্রেস ক্লাব ভিত্তিক, পল্টন ভিত্তিক হরতাল ছাড়া বাংলাদেশে কোনো হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, হওয়ার মতো কোনো যৌক্তিক কারণ হয়েছে? যদি হতো, বিএনপি না যে কোনো ডাক দিলে হরতাল হতো। অর্থাৎ এই সরকারের সার্থকতা এটা করতে পেরেছে। দেশকে একটা স্থিতিশীল গণতন্ত্রের সংজ্ঞা যে যেভাবেই বলুক, আমি মনে করি মানুষের মৌলিক অধিকার দেওয়া, সেটা এই সরকার দিতে পেরেছে। অন্যান্য দল কথা বলতে পারা, মিছিল মিটিং করতে পারা। তবে হ্যাঁ, এই যে এখন একটা কথা বলেন যে সবাই পারমিশন লাগে, এটা কিন্তু জিয়াউর রহমান সাহেব করে গিয়েছিলেন, তাই না? 91 সালে খালেদা সরকারই করেছিলেন যে না, মিছিল করতে গেলে স্থানীয় প্রশাসন, পুলিশকে জানাতে হবে। জিয়াউর রহমান কিভাবে ক্ষমতা এসেছিলেন, কিভাবে মারা গেলেন, ওই আলোচনায় যাব না। উনি বলেছেন যে জিয়াউর রহমানের জানাজায় অনেক লোক হয়েছে, এবং জিয়াউর রহমান মারা যাওয়ার পরে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখেছি সেরা গেঞ্জি, সেরা সুটকেস, সেই প্রোডাক্ট তারেক রহমান। আজকে লন্ডনের বিলাসবহুল এলাকায় থাকেন, ওনার খরচের উৎস কেউ জানেন? কেউ বলতে পারবেন কোত্থেকে এটা আসে? উনি যদি ওনাদের নেতা হয়ে থাকেন, ওনার সাজা হোক, যাই হোক, উনি বাংলাদেশে এসে বাংলাদেশের আইনে সেটা মোকাবেলা করে দেশে রাজনীতি করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে স্পষ্ট বলেছেন, আওয়ামী লীগ সেই দল না, ধাক্কা দিয়ে ফেলে দেবেন। আর স্কাইপি দিয়ে আন্দোলনের নেতৃত্ব দেবেন। হ্যাঁ, আজকে এটাও বলেছেন, আমরা কিন্তু এখন পুরোপুরি একটা ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশের আগে আমাদের সব কিছু ছিল রাজধানী ভিত্তিক বা শহর ভিত্তিক। এখন কিন্তু যে স্লোগান ছিল গত নির্বাচনের ইশতেহার, গ্রাম হবে শহর, প্রত্যেকটা গ্রামে কিন্তু সেই সুবিধা দেওয়া হচ্ছে এবং ডিজিটাল সুবিধাও কিন্তু পৌঁছে গেছে। তবে হ্যাঁ, যেহেতু একটা আইন হয়েছে, এটার অপব্যবহার রোধে কিছু ব্যবস্থা নেওয়া দরকার সবার জন্যই। এটা দলমতের বিষয় না, সামাজিক কারণে নেওয়া দরকার, এটা জেনারেশনের জন্য নেওয়া দরকার, সেটা সরকার নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে ওনারা এটা বলছেন, দেখেন, আমরা যখন কোনো মিছিল মিটিং হয়, আমরা শুনি হাজার হাজার মামলা, লাখ লাখ মামলা। আপনার মনে আছে কি না, এর আগের কমিশন নির্বাচনের আগে সিসি বললেন যে আপনাদের কত আসামি বা কত মামলা আছে, কত ভিতরে আছে, আমাকে একটা রিপোর্ট দেন। আমার স্পষ্ট মনে আছে, ওনারা 3013টা মামলা বলেছিলেন এবং 21,000 বলেছিলেন। কিন্তু আমরা যখন টক শোতে আসি, লক্ষ লক্ষ লোক গ্রেপ্তার, লক্ষ লক্ষ আছে, এই আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা বলতে পারেন। ঠিক একইভাবে বলছে কি, ওনাদের কথার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমরা মনে করি দেশ সঠিকভাবে এগুচ্ছে, এবং এটাও ঠিক, কেন আমরা অনেকগুলি সরকার দেখেছি 75-এর পরে, কিন্তু এ দেশের মানুষ দেখেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা সরকারে থাকলে সরকারের উন্নয়নের ধারে পথে থাকে। দেখুন, আপনার এই বিল্ডিংয়ের পাশে মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো স্বপ্নের বিষয় ছিল বাংলাদেশের মতো জায়গায়। ট্যানেল হচ্ছে, এগুলো কেউ চিন্তাই করতে পারে নাই। আজকে যদি 30 বছর আগে যখন যারা ক্ষমতায় ছিল তারা যদি মেগা প্রজেক্ট হাতে নিত, ঢাকা শহরে এত সমস্যা হতো না, বা ঢাকার সাথে কানেক্টিং, তাই না? এগুলো তো রেকগনাইজড, কিন্তু এটার সঙ্গে তো আপনার ভোটিং প্রসেস নিয়ে যে প্রসঙ্গগুলো আসছে, হাউ ইউ উইল এনশিওর দ্যাট? দেখেন, ভোটিং প্রসেসে আপনার অবস্থান সুদৃঢ় না করে, তাই তো বলতে হবে, রুবিন ফারহানা বলেন খেলার মতো, এটা তো একটা খেলা। তা আপনাকে তো এটিম হইতে হবে, এটিম ডিটিম হইলে তো হবে না। আমি তো বলেছি যে 40,000 ভোট কেন্দ্রে 1.25 লক্ষ বুথে অবস্থান তৈরি করতে হবে, তারপর আওয়ামী লীগের সাথে নির্বাচনে বৈতরণীতে আসতে হবে। পুলিশ প্রশাসনকে দিয়ে ভোট দেওয়া বন্ধ করেন, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন, এবং সেই সাহসটা রাখেন যে মানুষ, জনগণ যে রায় দেবে সেই রায় মেনে নেবেন। এইটুকু যদি সাহস থাকে তাহলে ভোটের কথা বলেন। এইটুকু সাহস তো আওয়ামী লীগ রাখে না। বলা হচ্ছে আমরা আইনগত ব্যবস্থায় গেলাম না কেন 18 ইলেকশনের পরে।
আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাংলাদেশের জুডিশিয়ারির কি অবস্থা সেটা বোঝানোর জন্য এস.কে সিনহার ঘটনা এবং কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা দেখেছেন যে বারের সভাপতি, যিনি আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক, তিনি কি অকথ্য ভাষায় বিচারককে গালাগাল করেছেন এবং বাংলাদেশের বিচার বিভাগকে যেভাবে করায়ত্ত করা হয়েছে, যেভাবে দলীয়করণ করা হয়েছে গত 15 বছরে বাংলাদেশের ইতিহাসে এরকম হয়নি। এবং তার একটা ছোট্ট উদাহরণ হলো যে আমাদের দলের যে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যেই জজ সাহেব খালাস দিয়েছেন তিনি আর দেশে থাকতে পারেন নাই। সুতরাং আমাদের দলের প্রধানদেরকে মামলায় না জড়িয়ে খালাস দিয়ে সঠিক রায় দিয়ে মামলার ফ্যাক্টের উপরে রায় দিয়ে আজ পর্যন্ত কোনো আদালত, কোনো বিচারক নিরাপদে বাংলাদেশে থাকতে পারে নাই। সুতরাং তাদের কোনো উপায় নাই এই আমাদের বিপক্ষে যাওয়া ছাড়া। এর 2018 ইলেকশন নিয়ে আমরা প্রসিড করব কোন কোর্টে? যেই কোর্ট ওই রায় দিবে, যেই কোর্ট কি দেবে আমরা জানি, যেই কোর্ট বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করেছে একটা একেবারে ভিত্তিহীন মিথ্যা মামলায়, যেই কোর্ট বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন মাসের পর মাস জামিন দেয়নি, তো এই কোর্টের কাছে আমরা কোন আদালতের কাছে যাব? বলা হচ্ছে 2-1টা বাম দল ছাড়া কোনো হরতাল অবরোধ হয়নি। আপনার নিশ্চয়ই মনে আছে নিরাপদ সড়ক আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনের কথা। একেবারে নির্দলীয়, একেবারে কোনো দলের কোনো বিষয় নাই, অরাজনৈতিক আন্দোলন, অরাজনৈতিক অর্গানিক মুভমেন্ট। এই অর্গানিক মুভমেন্টকে তারা পুলিশ দিয়ে এবং তাদের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী দিয়ে কিভাবে দমন করেছে আপনার নিশ্চয়ই খেয়াল আছে। বাংলাদেশে 2013, 14, 15 সালে যে উত্তাল আন্দোলন হয়েছে, এরকম আন্দোলন বাংলাদেশের নিকট অতীতে আর কখনো হয়নি। সুতরাং সেই আন্দোলনের মধ্যে তারা কিভাবে এজেন্ট হয়ে ঢুকে সেটাকে নষ্ট করেছে, সেখানে তারা বাসে আগুন দিয়েছে, নাম দিয়েছে বিএনপির, এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। আর দেশে স্থিতিশীলতা আছে, কবরে একরকম নিস্তব্ধতা থাকে। সেটাকে যদি আপনি স্থিতিশীলতা বলে শান্তি পান, আপনি পেতে পারেন। কিন্তু বাংলাদেশে পলিটিক্যাল স্পেস বলতে যেটা বোঝায়, পলিটিক্যাল ফ্রিডম বলতে যেটা বোঝায়, ডেমোক্রেটিক রাইট বলতে যেটা বোঝায়, কনস্টিটিউশনাল রাইট বলতে যেটা বোঝায়, বাংলাদেশে তার কোনোটাই এক্সিস্ট করে না। এবং এক্সিস্ট যে করে না সেটা উনি খুব ভালো জানেন। তারেক রহমানের আয়ের উৎস উনি জানতে চেয়েছেন। উনি ভুলে গেছেন তারেক রহমানের সহধর্মিণী একজন ডাক্তার, একজন স্বনামধন্য চিকিৎসক, যিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন এবং একই সঙ্গে তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন। আপনি একটু দেখে নেবেন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন এবং তারপরে তিনি লন্ডনেও তিনি ডিগ্রি নিয়েছেন এবং তার পেশাগত জীবন আছে। তার মেয়ে, তার কন্যা জাইমা রহমান ব্যারিস্টার। সুতরাং তার আয়ের উৎস, তিনি আমাদেরকে জিজ্ঞেস করছেন, তার আয়ের উৎস খুব পরিষ্কার। এবং আয়ের উৎস যদি নাই থাকতো তাহলে বিলাতের মতন একটা দেশে তিনি থাকতে পারতেন না দিনের পর দিন, বছরের পর বছর। আওয়ামী লীগ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে এমন কোনো দল না। আওয়ামী লীগকে কেউ ধাক্কা দিয়ে ফেলতে চাইছে না, সবাই একটি সুষ্ঠু নির্বাচন চাইছে। আওয়ামী লীগ নির্বাচনকে এত ভয় পাচ্ছে কেন? এত ভয় কেন নির্বাচনকে? আমরা তো আওয়ামী লীগকে ঠেলে ফেলা বা আওয়ামী লীগকে গণ আন্দোলন করে দাবির মুখে ফেলতে, টেনে হিচড়ে নামাতে না, কোনোটাই আমরা চাচ্ছি না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন দাবি করছি, সেটা কেন দিতে পারছি? একদমই লাস্ট মুহূর্তে আমরা আসি, এত ভয় কেন আওয়ামী লীগের নির্বাচনকে? দেখুন, আওয়ামী লীগ তো নির্বাচন প্রিয় দল। আওয়ামী লীগ যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে নির্বাচনের মাধ্যমে এসেছে। আমরা কোনো হত্যা ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসি নাই। এটা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলা হয় এবং সময় বলে দেয়। আর আমরা বলতে চাই কি, আপনি গত 3টা নির্বাচন দেখেন, দলের পক্ষ থেকে যে ইশতেহার দেওয়া হয়েছিল সেটা 80 থেকে 92% বাস্তবায়ন করা হয়েছে। এবারও নির্বাচনের আগে যে ইশতেহার দেওয়া হবে, আমরা মনে করি সেটা লক্ষ্য রেখেই এদেশের মানুষ আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে। আমি শেষ পয়েন্টটা বলতে চাই, মিস্টার রুমিন ফারহান বলেছেন, উনি যেদিন পদত্যাগ করেন উনি 2টা কথা বলেছিলেন, যে উনি পদত্যাগ করার পরে এই সংসদ অবৈধ হয়ে গেছে। 4 বছর কি সংসদ অবৈধ ছিল? এবং এই 4 বছর কিন্তু উনি টানা সংসদে কথা বলেছেন, কিন্তু পদত্যাগের দিন বললেন যে ওনাকে কথা বলতে দেওয়া হয় নাই। আমি যেটা বললাম কেন, ওনাদের বক্তব্যের সাথে ওনাদের কাজের কাছে যে অমিলটা, এটা জনগণ মিলাচ্ছে। এটার প্রতিফল আমরা পরবর্তী নির্বাচনে পাবো। কথার সঙ্গে কাজের মিল নেই, কাজের সঙ্গে কথার মিল নেই। এটা তো উনি বলতেই পারেন। আমরা যেটা বলেছি উনি অসম্পূর্ণ বলেছেন, একটু বিকৃত করেছেন। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আজকের পর থেকে একদলীয় হয়ে গেল সংসদ এবং পুরোপুরি অবৈধ হয়ে গেল। কারণ যেই 7টি আসন বিএনপি নির্বাচিত সংসদ সদস্য ছিল, যে 6টি আসনে, সেখানে নির্বাচন হয়েছে। তারা নির্বাচনের মাধ্যমে তারা সংসদে গেছে। বাকি যে আসনগুলো আওয়ামী লীগের,
একটাতেও সুষ্ঠু নির্বাচন হয়নি, প্রত্যেকটা মধ্যরাতের ভোটের নির্বাচন। সুতরাং আওয়ামী লীগ একদলীয়, টোটালি ওই দিন থেকে পুরোপুরি একদলীয় একটি সংসদে পরিণত হয়েছে এবং যেই সংসদে একজন সদস্য নির্বাচিত নন। আমার বক্তব্য খুব পরিষ্কার ছিল। এবং আরেকটি বিষয় যেটা বলেছেন, আরেকটা কোনটা বললেন আমার কথার সাথে মিল নাই, সংসদে কথা বলতে দেওয়া হয়নি, সংসদে কথা বলতে দেওয়া হয়নি। এটা যে কেউ ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পাবে। প্রতিনিয়ত কথা বলেছেন, কতটুকু দেওয়া হয়েছে, বিলের উপরে কথা বলেন নাই, 2 মিনিট, দলীয় কথা 2 মিনিটের বলেছেন। বেশি সব বিলের উপরে। আপনি হয়তো সংসদ ফলোই করেন না, অথবা আপনি অসত্য কথা আমি বলছেন আপনাকে জনগণের প্রমাণ সামনে। দিতে পারবো, আমি আপনার চ্যালেঞ্জ টেপ আমি করছি, বাজিয়ে দিতে পারবো। আমি আপনার চ্যালেঞ্জ দিলাম, আমি চ্যালেঞ্জ করছি, প্রসিডিংস আপনি খুললেই পাওয়া বিলের উপরে যাবে। কথা না বলে খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন, তারেক জিয়ার মুক্তি চেয়েছেন। একদম ইররেলেভেন্ট এবং অসত্য বলছেন। আচ্ছা, আজকের যুগে তো অসত্য বলার কিছু নাই, কারণ মিডিয়া ইজ দেয়ার। আমি কিসের উপরে কথা বলেছি, কিসের উপরে বলিনি, এটা সার্চ দিলেই বের হয়ে যাবে। এবং আমাকে কতটুকু সময় দেয়া হয়েছে, আমার কথার মাঝখানে ইন্টারাপ্ট করা হয়েছে কিনা, মাইক বন্ধ করে দেয়া হয়েছে কিনা, এই সব কিছু জাতি জানে। এবং জানে বলে মানুষই বলে যে 2 মিনিট সংসদে গান হয়, সংসদে নাচ ছাড়া বাকি সবই হয়, স্তুতি স্তবকের মিনিটের পর মিনিট ব্যয় হয়, যেখানে 1 মিনিটে 2 লক্ষ টাকা ব্যয় সংসদে, পার মিনিট কস্ট 2 লক্ষ টাকা, সেখানে সব রকম নাচ গানা আমরা দেখি। সেখানে কেন বিরোধী দলের একজন সাংসদ যখন কথা বলছেন, তথ্য উপাত্ত দিয়ে কথা বলছেন, দেশের মানুষের পক্ষে কথা বলছেন, সেখানে কেন তাকে সময় সুযোগ দেওয়া হয় না? আজকে আর সময় দিতে পারছি না, শেষ করছি। ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহান আপনাকে এবং অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার আপনাকেও। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। এই আলোচনা চলতেই থাকবে, আবারও দেখা হবে, এই আলোচকদের নিয়ে কথা হবে। বিদায় নিচ্ছি। এই অনুষ্ঠানটি অনলাইনেও আপনি দেখতে পারেন, ভিজিট করুন ntbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবার।